বিশ্বজুড়ে হঠাৎ নীরব বিপ্লব শুরু হয়েছে যুদ্ধক্ষেত্রে। সেই বিপ্লবে প্রযুক্তি এমন এক দিক উন্মোচন করেছে যেখানে গতি, কৌশল ও চমক একসাথে মিলেমিশে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। চীন, রাশিয়া ও ইরান একে একে এই অস্ত্রের সফল পরীক্ষা ও মোতায়েন করছে। এই অস্ত্রের নাম হাইপারসনিক মিসাইল। বিস্ময়কর ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ সামরিক শক্তি, কিন্তু এখনও হাইপারসনিক মিসাইল মোতায়েন করতে পারছে না। কিন্তু কেন? হাইপারসনিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র হচ্ছে এমন এক প্রযুক্তি যা শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি গতিতে চলতে পারে, ঘন্টায় 6200 কিলোমিটার বা তারও বেশি। এই উচ্চ গতির পাশাপাশি এটি বায়ুমণ্ডলে অনিয়মিতভাবে গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অজেয়। হাইপারসনিক অস্ত্র দুই ধরনের হতে পারে: হাইপারসনিক গ্লাইড ভেহিকেল ও হাইপারসনিক ক্রুজ মিসাইল। হাইপারসনিক ক্রুজ মিসাইল সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে উৎক্ষেপণ করা হয় এবং উচ্চ গতিতে গ্লাইড করে লক্ষ্য পৌঁছায়। অন্যদিকে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল সাধারণত স্ক্রামজেট ইঞ্জিন চালিত হয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম হয়। উভয় প্রযুক্তি প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেপণাস্ত্র সাধারণত ওয়ারহেড বহন করে থাকে, যা উচ্চ গতিতে ছুটে চলার সময় কম উচ্চতায় ম্যানুভার করতে পারে। নাম হাইপারসনিক হলেও এর সবচেয়ে বিপজ্জনক দিক হলো গতি নয়, বরং এর গতিপথ পরিবর্তনের সক্ষমতা। এটি বায়ুমণ্ডলের ঘনত্ব, আবহাওয়া ও প্রতিরক্ষা প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে বারবার তার গতি ও দিক পরিবর্তন করতে পারে। ফলে লক্ষ্যবস্তুতে আঘাতের পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব। যেমন 2021 সালে উত্তর কোরিয়ার পরীক্ষায় গ্লাইডার আকৃতির ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল, যা বায়ুমণ্ডলের মধ্যে দুর্বোধ্যভাবে চলাচল করেছিল এবং রাডার সিগন্যাল বিভ্রান্ত করেছিল। এটি কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং সাইবার যুদ্ধ এবং তথ্য যুদ্ধের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। 2022 সালে উত্তর কোরিয়ার আরেকটি পরীক্ষায় দেখা গেছে তারা ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড ব্যবহার করছে। এতে মাল্টি স্টেজ সলিড ফুয়েল ইঞ্জিন অন্তর্ভুক্ত ছিল, যা ক্ষেপণাস্ত্রটিকে দ্রুতগামী ও নির্ভরযোগ্য করে তোলে। সলিড ফুয়েল ব্যবহারের ফলে প্রস্তুতি সময় কমে আসে এবং হঠাৎ আক্রমণ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। ব্যালিস্টিক মিসাইলের মতো এটি কক্ষপথে না গিয়ে বায়ুমণ্ডলের মধ্যেই চলাফেরা করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে প্রচলিত বিমান প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের আক্রমণের বিরুদ্ধে কার্যকর থাকছে না। এই পরিবর্তনশীলতার কারণে উত্তর কোরিয়ার এই সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরান এই অস্ত্র প্রতিযোগিতায় এখন সামনের সারিতে। চীন 2021 সালে এমন এক রকেট উৎক্ষেপণ করে যা পৃথিবী প্রদক্ষিণ করে প্রায় লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়েছিল। তারা ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম ব্যবহার করে এমন মিসাইল তৈরি করেছে যা প্রত্যাশিত দিক থেকে আঘাত হানতে পারে। রাশিয়া সফলভাবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা তাদের নতুন প্রজন্মের অস্ত্রের অংশ এবং নৌবাহিনীর ওপর নির্ভরশীল। এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম এবং এগুলোর মাধ্যমে তারা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারবে। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে কোনো পুরোপুরি মোতায়েনযোগ্য বা যুদ্ধের জন্য প্রস্তুত হাইপারসনিক অস্ত্র নেই, তবে উন্নয়ন কাজ খুবই অগ্রসর পর্যায়ে রয়েছে এবং আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কিছু সিস্টেম যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র 2021 সালের সেপ্টেম্বরে বায়ুচালিত হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা করে, তবে এটি এখনও ব্যবহারের পর্যায়ে আসেনি। এর প্রকল্পগুলোর মধ্যে হাইপারসনিক এয়ার ব্রেথিং ওয়েপন কনসেপ্ট এবং AGM-183 অ্যারো বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে একাধিকবার পরীক্ষায় ব্যর্থতা এবং উচ্চ খরচের কারণে এগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ইরান 2023 সালে ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার পাল্লা 1400 কিলোমিটার এবং এটি শব্দের চেয়ে 14 গুণ বেশি দ্রুত ছুটতে পারে।
এটি প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয় এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর সক্ষমতা মূল্যায়ন করে সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ আমেরিকান সিকিউরিটি ইনফরমেশন কাউন্সিলের মতে প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের ট্র্যাজেক্টরি অনুমানযোগ্য হলেও হাইপারসনিক মিসাইলের গতিপথ অনির্দিষ্ট, ফলে মাঝপথে আটকানো প্রায় অসম্ভব। বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তি যেমন থার্ড বা প্যাট্রিয়ট সিস্টেম এই ধরনের গতিশীল এবং নিম্ন উচ্চতায় চলা ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কার্যকর নয়। এটি যুদ্ধক্ষেত্রে শত্রুকে চমকে দেওয়ার একটি কার্যকর অস্ত্র, বিশেষ করে হঠাৎ ও নির্ভুল আক্রমণের মাধ্যমে কৌশলগত সুবিধা অর্জনের জন্য। এই মিসাইলের বৈশিষ্ট্য হল গতি, দিক পরিবর্তন ও কম উচ্চতায় উড়ে চলার ক্ষমতা, যা মিলিয়ে এটি হয়ে উঠেছে একটি আধুনিক ফার্স্ট স্ট্রাইক অস্ত্র। এজন্যই এখন ছোট বড় সব দেশ এই অস্ত্র অর্জনের দৌড়ে নামছে। যুদ্ধক্ষেত্রে আধিপত্য বজায় রাখা এবং সার্বভৌমত্ব রক্ষা করাই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এখন নিজেরাও উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দিচ্ছে। ভারত শৌর্য ও HSTDV নামে দুটি প্রকল্প চালু করেছে, যা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনে পরিচালিত হচ্ছে। তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলও এই প্রযুক্তি অর্জনে গবেষণা জোরদার করেছে। এটি এখন শুধু বড় শক্তির খেলা নয়, বরং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার নতুন রূপ। ইরান, রাশিয়া ও চীনের হাইপারসনিক প্রযুক্তি এরই মধ্যেই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও একাধিকবার এই প্রযুক্তি ব্যবহার দাবি করেছে। ইউক্রেন যুদ্ধের একাধিক ভিডিও বিশ্লেষণে দেখা গেছে রাশিয়া কিনজাল হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে এবং এটি একটি শক্তিশালী বাংকার বাস্টার হিসেবেও ব্যবহারযোগ্য। চীন তাদের DF-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মহড়া এবং প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর কাছে নিজেদের সক্ষমতা দেখিয়েছে। ইরান তাদের ফাত্তা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই তালিকায় জায়গা করে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। বারবার পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তারা এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য কার্যকর হাইপারসনিক অস্ত্র তৈরি করতে পারেনি। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস জানায়, যুক্তরাষ্ট্রে এখনও এই অস্ত্রের জন্য পূর্ণাঙ্গ মিশন, বাজেট বা উৎপাদন পরিকল্পনা নেই। প্রতিরক্ষা বিভাগ একাধিক প্রকল্প চালু করলেও পারস্পরিক সমন্বয়ের অভাব, উচ্চ খরচ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক প্রকল্প বাতিল হয়েছে বা বিলম্ব হয়েছে। পরীক্ষাগার, ফ্লাইট করিডর ও দীর্ঘ সময়ের হাইম্যাক পরীক্ষা চালানোর মতো পরিকাঠামোর অভাবে যুক্তরাষ্ট্র অনেকটা পিছিয়ে। স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবস, নাসা ও ডারপার মধ্যে প্রকল্প ভাগাভাগি করা হলেও পূর্ণাঙ্গ পরীক্ষার সুযোগ সীমিত। অনেক সময় রাজনৈতিক কারণে প্রস্তাবিত বাজেট কেটে দেওয়া হয়, যার ফলে গবেষণা থমকে যায়। অন্যদিকে চীন ও রাশিয়া যেখানে রাষ্ট্রনির্ভর গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করছে, যুক্তরাষ্ট্র সেখানে বেসরকারি ঠিকাদারের ওপর নির্ভরশীল, যার কারণে সময় ও খরচ বেশি লাগছে। যদিও যুক্তরাষ্ট্র অন্যান্য ক্ষেপণাস্ত্র যেমন LRASM ও JASSM উৎপাদনে অগ্রগামী, যেগুলো সহজেই বড় পরিসরে তৈরি করা যায়, তবুও হাইপারসনিক ক্ষেত্রে এখনও সেই উৎপাদন ভিত্তি গড়ে ওঠেনি। ভালো প্রকল্প বাতিল হয় যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের পিছিয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। এই দুর্বলতা রাশিয়া ও চীনের তুলনায় যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষাগতভাবে অস্বস্তিতে ফেলছে এবং পারমাণবিক প্রতিযোগিতায়ও তারা চাপের মধ্যে পড়ছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি শুধু পরীক্ষা আর পরিকল্পনার মধ্যেই আটকে থাকবে, নাকি বাস্তবিকভাবে হাইপারসনিক প্রযুক্তিতে গতি আনবে? আধিপত্যের জন্য শুধু প্রযুক্তি নয়, দরকার প্রস্তুতি, কাঠামো ও সুদূরদর্শী সিদ্ধান্ত। চীন ও রাশিয়া এই দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কার্যকর প্রতিরক্ষা ও প্রযুক্তি নির্ভর কৌশল গ্রহণ করেছে। এই ব্যবধান আরও দীর্ঘ হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র তার প্রভাব হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,
যুক্তরাষ্ট্র প্রচুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে এবং আমেরিকাই এর ডিজাইনার। যদিও তার এই বক্তব্য বিতর্কিত এবং যাচাইযোগ্য তথ্যের অভাব রয়েছে, তবু এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র এই দৌড়ে পিছিয়ে পড়ার বিষয়টি কৌশলে ঢাকতে চাইছে। রাজনীতিক নেতারা সাধারণত এই ধরনের বক্তব্য দিয়ে জনগণকে আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এখনও এই প্রযুক্তিতে নেতৃত্বে নেই। এখনকার মতো বিদায় নিচ্ছে। আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।